যে আমেরিকার যে দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব এশিয়ার যে প্রতিনিধি ট্রাম্পের এই যে সেদিন এসেছিলেন, ওদের 1 তারিখে চলে গেছেন সার্জিও গো। উনি যে এসেছিলেন, উনি কি উদ্দেশ্যে এসেছিলেন, এটাই বড় প্রশ্ন। এখন আমরা যেটা এখান কিন্তু বাংলাদেশে আপনার কোনো জিনিসই কিন্তু ওপেনলি ডিসকাস হচ্ছে না, সব কিছু কেমন কিন্তু আড়ালে আবডালে কাজ হচ্ছে। আমরা খালি শুনছি যে এটা হচ্ছে, যেরকম প্রফেসর ইউনুস ক্ষমতা ছাড়ার 3 দিন আগে যে চুক্তিটা করলেন, এই চুক্তিটার ক্লজ বাই ক্লজ পার্লামেন্টে আলাপ হওয়া উচিত না, এটা কিন্তু এখন পর্যন্ত রাটিফাই হয় নাই। সুতরাং আমাদের এখনো স্কোপ আছে আলোচনা করার, যে চুক্তিটা আমরা সাইন করব কিনা, মানে রাটিফাই করব কিনা। তো আমরা যেটা মনে করেছি, যেটা দেখেছি কাগজে, যে সার্জিও গোর আপনার এটা যাতে তাড়াতাড়ি আমরা রেকটিফাই করি, সেটার একটা প্রেশার দেওয়ার জন্য উনি এখানে এসেছিলেন কয়েকটা কারণে, যেটা তাড়াতাড়ি তোমরা রেকটিফাই করে এটা কার্যক্রম শুরু করে দাও। কিন্তু এই চুক্তিটার অনেকগুলি ক্লজ আছে যেগুলি সিক্রেট, মানে ডিসক্লোজ করা হয় নাই। যে একটা কথা আছে না ইংরেজিতে, লেট ইট বি, মানে যা হওয়ার হয়ে গেছে, উই মাস্ট মুভ ফরওয়ার্ড। এবং আমরা দেশকে কী করে রিকনস্ট্রাক্ট করব, দেশের লোকদেরকে কী করে শান্তি শৃঙ্খলা একটা মিনিমাম জীবন চালানোর মতো ব্যবস্থা, এগুলি এই সরকারের আপনার প্রধান আপনার ইস্যু বা আলোচ্য বিষয় হওয়া উচিত ছিল। কিন্তু আমরা যেটা দেখছি, এই যে এনসিপির উপরে যে আক্রমণ, এটা যেটা দেখছি সেটা আমরা সে আগের ফর্মুলাতে ফিরে যাচ্ছি, যেটা অত্যন্ত হতাশাব্যঞ্জক এবং বাংলাদেশের জন্য সংকটের জন্য। আর এই সংবিধানের দোহাই দিয়ে আপনি কত কিছু আটকাবেন, এত বেশি সংবিধানের দোহাই দিচ্ছেন যে আমার মনে হয় যে বাংলাদেশে যদি একটা অ্যাটম বোম কেউ মারে, তাহলেও বোধহয় আমাদের সংবিধান বিশেষজ্ঞ বলবেন যে আমাদের সংবিধানে তো এটা নাই, তুমি বোমা মারলে কেন। এই একটা পর্যায়ে আমরা পৌঁছে গেছি, যে ডক্টর মাহবুবুল্লাহ বলেছেন না, যে বিএনপির আইনের কচাকচিতে আমি বিরক্ত। তো এটাই তো আমাদের অবস্থা জাতীয় পর্যায়ে। বৈশ্বিকটা হলো যে বাংলাদেশে এখন একটা বাংলায় একটা কথা আছে না, মাইনকা চিপায় পড়া। বাংলাদেশে একটা মাইনকা চিপায় পড়েছে, মানে আমরা মুখে বলছি যে আমরা ভারসাম্য রক্ষা করব, মানে আমাদের 3টা শক্তিধর দেশের সঙ্গে আমরা এমনভাবে আমাদের বৈদেশিক নীতি চালাবো যে যেন আমরা কোনো একটা রাষ্ট্রের তাবেদার না হয়ে যাই। এটাই হলো আমাদের ফরেন পলিসির এখন মেইন অবজেক্টিভ। এখন বাংলাদেশের ভূ রাজনীতি যেটা, এটা যদি একটা আমাদের দেশে একটা শক্তিশালী গণতান্ত্রিক সরকার থাকতো, জাতি যদি ঐক্যবদ্ধ থাকতো, আমাদের যদি একটা স্ট্রং দেশপ্রেমিক থাকতো, প্রতিরক্ষা বাহিনী থাকতো, দেশের মধ্যে ইউনিটি থাকতো, তাহলে কিন্তু আমাদের এই ভূ রাজনৈতিক যে আমাদের অবস্থান, সেটাকে আমাদের পক্ষে নিয়ে আমরা কাজ করতে পারতাম। কিন্তু যেহেতু আমাদের দেশের মধ্যে অত্যন্ত মানে কারোর সঙ্গে তো কারো মতের মিল নাই, নানা মুনির নানা মত থাকতে পারে একটা সমাজে, কিন্তু দেশে যারা ক্ষমতায় থাকবেন, যারা দেশের লিডারশিপ দেবেন, তাদের কাজ হলো সবাইকে একসঙ্গে নিয়ে আসা, যেটাকে আমরা রাজনীতিতে বলি ইকুইব্রিলিয়াম, মানে বিভিন্ন সমাজের ফোর্সগুলিকে একটা জায়গায় নিয়ে আসা, যে তারা সহ অবস্থানে বিশ্বাস করে এবং জাতির যে সমস্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ যে সমস্ত আমাদের অবজেক্টিভ, সেই ব্যাপারে তারা একমত। তো সেটা না করার ফলে আমাদের যেটা হয়েছে, যে গত 17 বছর আমরা দেখেছি যে আমরা একটা দেশের দিকে ক্রমাগত ঝুঁকে গেছি। সেই দেশটার দিকে ক্রমাগত ঝুঁকে যাওয়ার জন্য
সে দেশটা গুরুত্বপূর্ণ, আমি অস্বীকার করছি না, কারণ তারা একটা বৃহৎ শক্তি, আমাদের চারিদিকে তাদের অবস্থান, সেদিকে ঝুঁকে গেছি, যার ফলে আমরা ওই জাতীয় ভারসাম্য রক্ষা করতে পারি নাই। আমরা চীনের সঙ্গে সম্পর্ক করা হয়েছিল, কিন্তু সেই সম্পর্কটা আপনার বাংলাদেশের জন্য খুব যে একটা বেনিফিশিয়াল হয়েছিল তা নয়। কিছু উচ্চ হারে আমরা কিছু তাদের কাছ থেকে ঋণ পেয়েছিলাম, সেই ঋণ তো আমাদের এখন শোধ দিতে বাংলাদেশের একটা ফকির যে ভিক্ষা করে খায় তার উপরও সেই বোঝাটা গিয়ে পড়েছে। খুব একটা বেনিফিশিয়াল আমরা পাইনি, বরঞ্চ আপনার আর একটা দেশের দিকে ঝুঁকে পড়ার জন্য তাদেরকে আমরা বেশি দিয়েছি, কিন্তু তারা ইন রিটার্ন আমাদেরকে কিছু দেয়নি। তো এখন যে সমস্যাটা দেখা দিয়েছে সেটা আরো বেশি কমপ্লেক্স। রিসেন্টলি প্রাইম মিনিস্টার চীন সফর করে এসেছেন। তো চীন সফর করে আসার পরে কিন্তু উনি কোনো প্রেস কনফারেন্স করেন নাই, যেটা ইউজুয়ালি করে। প্রেস কনফারেন্সের একটা উপকার কি অনেকে অনেক ফালতু কোশ্চেন করে, সেটা ঠিক, কিন্তু জার্নালিস্টরা যে সমস্ত কোশ্চেন করবে সেই কোশ্চেনের দ্বারা আমরা জানতে পারি যে এক্স্যাক্টলি চীন থেকে আমাদের কি জাতীয় আমাদের রিলেশনশিপ ডেভেলপ করছে, এই রিলেশনশিপটা আমাদের দেশের জন্য ভালো কি খারাপ। একটা পাবলিক ডিবেট হয়, পার্লামেন্টে আলাপ হয়, কিন্তু আলাপ হয়নি। কিন্তু আমরা শুনেছি যে চীন নাকি এখানে ইনভেস্ট করবে, আপনার ইনভেস্ট করলে পরে নাকি লাখ লাখ লোকের আপনার চাকরি হবে। ভালো কথা, সেটা তো খুবই ভালো জিনিস, এটার সঙ্গে তো কারো কোনো স্বার্থের বিরুদ্ধে যে টাকা আসে না। আমার দেশের লোকের চাকরি সংস্থানের জন্য আমরা চীনের কাছ থেকে ইনভেস্টমেন্ট নিয়ে আসবো, কিন্তু যে দুইটা জায়গায় চীনের সঙ্গে আমাদের কথা হয়েছে, একটা হলো তিস্তা মহাপরিকল্পনা, আর একটা হলো আপনার ওই যে করিডোর, চীন মায়ানমার করিডোর, যেটা এই প্রস্তাবটা কিন্তু প্রেসিডেন্ট শি নিজে দিয়েছে আমাদের প্রাইম মিনিস্টারকে। এখনো বাংলাদেশ সিদ্ধান্ত নিতে পারে নাই, এবং তিস্তা মহাপরিকল্পনার ব্যাপারেও কিন্তু সেরকমভাবে চীনকে আমরা সেই যেহেতু চুক্তি এখনো করতে পারি নাই, কারণ এখানে ইন্ডিয়ার বাধা আছে। এখন ব্যাপার কি, আমরা যখন দেশের সার্বভৌমত্বের কথা বলি, আমাদের যেটা আপনার লিগাল সার্বভৌমত্ব, যেটা একটা ইন্টারন্যাশনাল, একটা দেশে আপনার লিগালি আপনার আমরা সভারেন, এটা ঠিক। ইন্টারন্যাশনাল অর্ডার, ইন্টারন্যাশনাল যে সিস্টেম, সেই সিস্টেমে আমরা একটা সভারেন কান্ট্রি, কিন্তু একটা দেশের সভারেনিটি কিন্তু অনেক দিক থেকে আপনার হয়, সভারেনিটি আপনার সেরকমভাবে থাকে না। যেরকম আপনি পলিটিক্যালি যদি কোনো দেশ আপনার উপরে ইনফ্লুয়েন্স করে, আমার সিদ্ধান্তটা আমি নিজে নিতে পারি কিনা, সেটা রাজনৈতিক হোক, ইকোনমিক হোক, সিকিউরিটি রিলেটেড হোক, যে কোনো সিদ্ধান্ত আমি নিতে পারি কিনা উইদাউট গেটিং ইনফ্লুয়েন্সড অর উইদাউট গেটিং প্রেশার বাই অ্যানাদার কান্ট্রি। কিন্তু এতদিন পর্যন্ত কিন্তু আমরা আমাদের যে বন্ধুরাষ্ট্র বলি, তাদের দ্বারা কিন্তু আমরা আমাদের এগুলি খর্ব হয়েছে। এখন নতুন যিনি আপনার এখন হয়েছেন, আসছেন, যেটাকে আমি মানকে চিপাই বলছি, যে এখন সিচুয়েশনটা আরও বেশি কমপ্লেক্স, কারণ এটা এখন চীন, ভারত এবং আমেরিকা। এই যে আমেরিকার যে দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব এশিয়ার যে প্রতিনিধি ট্রাম্পের, এই যে সেদিন এসেছিলেন, ওদের 1 তারিখে চলে গেছেন, সার্জিও গো, উনি যে এসেছিলেন, উনি কি উদ্দেশ্যে এসেছিলেন, এটাই বড় প্রশ্ন। এখন আমরা যেটা এখানে কিন্তু বাংলাদেশে আপনার কোনো জিনিসই কিন্তু ওপেনলি ডিসকাস হচ্ছে না, সব কিছু কেমন কিন্তু আড়ালে আবডালে কাজ হচ্ছে, আমরা খালি শুনছি যে এটা হচ্ছে। যেরকম প্রফেসর ইউনূস ক্ষমতা ছাড়ার 3 দিন আগে যে চুক্তিটা করলেন, এই চুক্তিটার ক্লজ বাই ক্লজ পার্লামেন্টে আলাপ হওয়া উচিত না, এটা কিন্তু এখন পর্যন্ত রাটিফাই হয় নাই। সুতরাং আমাদের এখনো স্কোপ আছে আলোচনা করার, যে চুক্তিটা আমরা সাইন করব কিনা, মানে রাটিফাই করব কিনা। তো এটা যদি আপনি ক্লজ বাই ক্লজ আলোচনা না করেন, তাহলে তো আমি অন্ধকারে আছি। তো আমরা যেটা মনে করেছি, যেটা দেখেছি কাগজে,
যে সার্জিও গোর আপনার এটা যাতে তাড়াতাড়ি আমরা রেকটিফাই করি সেটার একটা প্রেশার দেওয়ার জন্য উনি এখানে এসেছিলেন কয়েকটা কারণে, যেটা তাড়াতাড়ি তোমরা রেকটিফাই করে এটা কার্যক্রম শুরু করে দাও। কিন্তু এই চুক্তিটার অনেকগুলি ক্লজ আছে যেগুলি সিক্রেট, মানে ডিসক্লোজ করা হয় নাই। সেখানে কি আছে আমরা জানি না, সেখানে কোনো সিকিউরিটি রিলেটেড কোনো ক্লজ আছে কিনা আমরা বলতে পারছি না। সোফার যেটা এটা হলো আপনার বাণিজ্য, টেকনোলজি, রোহিঙ্গা ডিপ্লোমেসি, তারপরে আপনার ট্যারিফ। কিন্তু সেখানেও আপনার ক্লজ বাই ক্লজ দেখলে দেখা যায় এই ট্রিটিটা অত্যন্ত ইন ফেভার অফ আমেরিকা। আমাদের নিজেদের স্বার্থের, আমাদের সভারেনিটি অনেকটাই ক্ষুণ্ণ হয়েছে, যদি ক্ষুণ্ণ হয়েছে এবং হবেই যদি আমরা রাইটিফাই করি আর কি। ফর এক্সাম্পল, তারা বলেছে যে আপনি আমেরিকা জাতের সঙ্গে বিজনেস করে না, তাদের কাছ থেকে আমরা কোনো জিনিস কিনতে হলে একটা পার্টিকুলার ইয়েতে, ধরেন টেকনোলজি তো আমেরিকা চীনের সঙ্গে কোনো বিজনেস নাই। এখন সেটার জন্য আমরা যদি চীন থেকে টেকনোলজি কিনতে চাই, যেটা আমরা কিনি, আমাদের দেশে যত আইটি কোম্পানি আছে তারা কিন্তু চীনদের কোম্পানি থেকে